গত দশকে ভারতের গড় 7% অর্থনৈতিক প্রবৃদ্ধি। অনেক জ্যোতিষী এটাকে বৃহস্পতির শুভ প্রভাবের সাথে মেলান। 2047 সাল ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। 80 কোটি মানুষ পাবে বিনামূল্যে রেশন, মহাকাশে উড়বে ভারতের নিজের নভোচারী। এটাই বিকশিত ভারতের প্রতিশ্রুতি। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যে স্বপ্ন দেখানো হচ্ছে সেটা কি সত্যি উদয় হবে, নাকি এটা এমন একটা মায়াজাল যার ভেতরে ঢুকলে বের হওয়ার পথ নেই? আজ আমরা শুধু রাজনীতি দেখব না, আমরা দেখব গ্রহের গতি, কর্মের হিসাব এবং ইতিহাসের সেই চক্র যেটা বারবার সাম্রাজ্য তৈরি করে এবং বারবার সেটাকে ধুলোয় মিশিয়ে দেয়। আপনি দেখছেন দ্য টাইম ওরাকল। স্বপ্নের ভিত্তি কোথায়? 2014 সাল থেকে একটা শব্দ বারবার শোনা যাচ্ছে, নতুন ভারত, নিউ ইন্ডিয়া। এই শব্দ দুটো শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা সম্পূর্ণ জাতীয় পরিচয় পুনর্নির্মাণের প্রকল্প। 2047 সালে ভারতের স্বাধীনতার শতবর্ষ পূর্ণ হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে তৈরি হয়েছে বিকশিত ভারত পরিকল্পনা। জিডিপি হবে $30 ট্রিলিয়ন, মাথাপিছু আয় হবে $18,000 উপরে। ডিজিটাল অবকাঠামোতে ভারত ছাড়িয়ে যাবে জার্মানি, জাপানকে। এটা কি শুধু কথা? না, সংখ্যা দেখুন। 2014 সালে ভারতের জিডিপি ছিল $1.9 ট্রিলিয়ন, আর 2024 সালে সেটা পৌঁছে গেছে $3.9 ট্রিলিয়ন। মাত্র 10 বছরে দ্বিগুণ। ইউপিআই পেমেন্ট সিস্টেম আজ বিশ্বের 50টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে, যেখানে কোনো দেশ আগে যেতে পারেনি। G20 সম্মেলন নয়াদিল্লিতে হয়েছে, আর ভারতের প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে বলেছেন এটা ভারতের মুহূর্ত। সমর্থকদের চোখে এটাই স্বপ্নের বাস্তবতা। কিন্তু ঠিক এখানেই শুরু হয় আসল প্রশ্ন, সংখ্যার আড়ালে যা লুকিয়ে আছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি, কিন্তু একটু থামুন। মাথাপিছু আয়ের তালিকায় ভারতের স্থান কত? 140তম। বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। অথচ একই সময়ে অক্সফাম রিপোর্ট বলছে ভারতের মাত্র 1% মানুষের হাতে রয়েছে দেশের 40% সম্পদ। 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে। এটা কি উন্নতির প্রমাণ, নাকি এটা প্রমাণ করে যে 80 কোটি মানুষ এখনও নিজের খাবার কিনতে পারে না? বেকারত্বের হার, সেন্টার ফর মনিটর ইন্ডিয়ান ইকোনমি সিএমআইই এর তথ্য অনুযায়ী শহরাঞ্চলে যুবক বেকারত্বের হার 2023 সালের ছিল প্রায় 18%। প্রতি বছর ভারতের চাকরির বাজারে প্রবেশ করছে 1 কোটি নতুন মুখ, কিন্তু তৈরি হচ্ছে মাত্র কয়েক লাখ পদ। এই ব্যবধানটা কেউ হিসাব করছে না। আর ঠিক এখানেই নতুন ভারতের স্বপ্নে প্রথম ফাটল দেখা দেয়। ব্যক্তিত্বের রাজনীতি এবং গণতন্ত্রের প্রশ্ন। নতুন ভারতের আরেকটা মুখ আছে, সেটা হলো একজন মানুষের মুখ, নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকরা একটা বিষয় লক্ষ্য করেছেন, ভারতের জাতীয় পরিচয় এবং একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত ভাবমূর্তি, এই দুটো ক্রমশ একে অপরের সাথে মিলে যাচ্ছে। সরকারি বিজ্ঞাপনে তার ছবি, টিকা সার্টিফিকেটে তার ছবি, রেশন প্যাকেটে তার ছবি। এটাকে কেউ বলছেন শক্তিশালী নেতৃত্ব, কেউ বলছেন কাল্ট অফ পার্সোনালিটি। হার্ভার্ড কেনেডি স্কুলের রাজনীতি বিশ্লেষক উল্লেখ করেছেন, যখন কোনো রাষ্ট্রের আখ্যান একজন ব্যক্তির ইমেজের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক গণতন্ত্র দুর্বল হতে শুরু করে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান 2023 সালে ছিল 161তম। ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভিডেম ইনস্টিটিউট ভারতকে ইলেকটোরাল অটোক্রেসি হিসেবে চিহ্নিত করেছে। এই সংখ্যাগুলো কি উপেক্ষা করা যায়? আবার উল্টো দিকে থেকে দেখুন, 2024 সালের নির্বাচনে 64 কোটি ভোটার ভোট দিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন। তাহলে সত্যি কোথায়? জাতীয়তাবাদ, ধর্ম এবং বিভাজনের রেখা। নতুন ভারতের একটা আধ্যাত্মিক মাত্রাও আছে। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা, আর্টিকেল 370 বাতিল, এই সিদ্ধান্তগুলো কোটি কোটি হিন্দুর কাছে ঐতিহাসিক কর্মসংশোধন। তাদের কাছে এটা ভারতের সভ্যতাগত পরিচয় পুনরুদ্ধার। কিন্তু একই সময় মুসলিম, খ্রিস্টান এবং দলিত সমাজের একটা বড় অংশ বলছে তারা এই নতুন ভারতে নিজেদের দেখতে পাচ্ছে না। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র আন্দোলনের পুলিশের প্রবেশ, মণিপুরে জাতিগত সংঘর্ষ, এই ঘটনাগুলো সংখ্যালঘুদের কাছে একটা বার্তা পাঠাচ্ছে। সেই বার্তাটা হলো, এই নতুন ভারতে আমরা কে আর তারা কে।
সেই সীমারেখা স্পষ্ট হয়ে যাচ্ছে। ঐতিহাসিকগতভাবে যেসব রাষ্ট্র জাতীয়তাবাদকে একটি ধর্মীয় বা নৃতাত্ত্বিক পরিচয়ের উপরে দাঁড় করিয়েছে, তাদের দীর্ঘমেয়াদী পরিণতি কখনো মসৃণ ছিল না। গ্রহের ভাষায় নতুন ভারত। এখন আসুন ভিন্ন একটি দৃষ্টিকোণ, যে দৃষ্টিকোণ থেকে দ্য টাইম অরাকল দেখে, জ্যোতির্বিদ্যা এবং কর্মচক্রের ভাষায় ভারতের জাতীয় কুষ্টিতে বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির অবস্থান গত দশকে ভারতের গড় 7% অর্থনৈতিক প্রবৃদ্ধি। অনেক জ্যোতিষী এটাকে বৃহস্পতির শুভ প্রভাবের সাথে মেলান এবং এটাও ঠিক করে যে এই একই সময়কালে ভারত বৈশ্বিক মঞ্চে অভূতপূর্ব মনোযোগ পেয়েছে। কিন্তু 2025 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে একটি নতুন মহাদশা, মঙ্গল মহাদশা। 7 বছরের এই চক্র 2025 থেকে 2032 পর্যন্ত। মঙ্গল হলো যুদ্ধের গ্রহ, আগ্রাসনের গ্রহ, সংঘর্ষের গ্রহ। এই দশায় সীমান্ত উত্তেজনা বাড়ে, পাকিস্তান, চীন, বাংলাদেশ তিন দিকেই অস্থিরতার পূর্বাভাস। শনির প্রভাব 2025 সালের মার্চ থেকে শনি গ্রহ ভারতের জন্মকালীন চন্দ্রের উপর দিয়ে ট্রানজিট করছে। এটা তীব্র পরীক্ষার সময়, প্রতিষ্ঠানগুলো চাপে পড়বে, বিরোধী রাজনীতি তীব্র হবে এবং অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি অনুভূত হবে 2025-এর শেষ থেকে 2026-এর মাঝামাঝি পর্যন্ত। এটা কি কাকতালীয়, নাকি এটা গ্রহের পুরনো নিয়মের নতুন পুনরাবৃত্তি? 2025 থেকে 2027 বিপদের জানালা। জ্যোতিষ গণনায় 2025 থেকে 2027 সাল ভারতের জন্য টার্বুলেন্ট উইন্ডো। কেন? প্রথমত, মঙ্গলের সক্রিয়তা মানে সীমান্তে অস্থিরতা। চীন ইতিমধ্যে লাদাখ সীমান্তে নতুন গ্রাম তৈরি করেছে, পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিক করছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন জটিলতায় পড়েছে। দ্বিতীয়ত, রাহুর প্রভাব। রাহু বিভ্রম এবং আকস্মিক পরিবর্তনের গ্রহ। এই সময়কালে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতকে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে যেগুলো দীর্ঘমেয়াদী প্রভাব এখনই বোঝা সম্ভব নয়। তৃতীয়ত, অভ্যন্তরীণ সামাজিক চাপ। কর্মসংস্থান সংকট, মূল্যস্ফীতি এবং জাতিগত উত্তেজনা একসাথে ঘনীভূত হলে নতুন ভারতের আখ্যান চ্যালেঞ্জের মুখে পড়বে। ইতিহাস বলে, যে রাষ্ট্র বাইরের শত্রু দেখিয়ে ভেতরের সমস্যা থেকে মনোযোগ সরায়, সে রাষ্ট্র একসময় দুই দিক থেকেই চাপে পড়ে। 2032 পরবর্তী আসল উত্থানের সম্ভাবনা, কিন্তু এই অন্ধকারের পরেও একটা আলো আছে, অন্তত গ্রহের হিসাব তাই বলছে। 2032 সালের পর রাহু মহাদশা। রাহু যখন শুভ হয় তখন সে অভূতপূর্ব উচ্চতা দেয়। বিশ্লেষকরা বলছেন 2032 পরবর্তী ভারত হতে পারে সত্যিকারের বৈশ্বিক শক্তি, কিন্তু শর্ত একটাই, 2025 থেকে 2032 এই কঠিন কর্মপরীক্ষা সেটা সঠিকভাবে পার করতে হবে। যদি এই সময়ে সিদ্ধান্ত হয় অন্তর্ভুক্তিমূলক, যদি অর্থনৈতিক বৈষম্য কমানো হয়, যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী রাখা হয়, তাহলে বিকশিত ভারত 2047 শুধু স্বপ্ন নয়, এটা হবে কর্মের ফল। কিন্তু যদি পথ হয় বিভাজনের, দমনের এবং একজন মানুষের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করার, তাহলে ইতিহাসের চক্র আবারও ঘুরবে এবং সেই ঘূর্ণনের শব্দ হবে অনেক কান্নার মিলিত আওয়াজ। তাহলে নতুন ভারত কি স্বপ্ন নাকি বিপজ্জনক মায়াজাল? সত্যিটা হলো, এই মুহূর্তে উত্তরটা নির্ধারিত হয়নি। এটা নির্ভর করছে সিদ্ধান্তের উপরে, আগামীকালের সিদ্ধান্তের উপর, কোটি কোটি মানুষের কণ্ঠস্বরের উপরে। গ্রহ পথ দেখায়, কিন্তু চলে মানুষ, এবং মানুষ যদি জেগে না ওঠে, তাহলে সবচেয়ে উজ্জ্বল স্বপ্ন হয়ে যায় রাতের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ইতিহাস কখনো মিথ্যা বলে না, শুধু মানুষ তা পড়তে ভুলে যায়। আপনি যদি সত্যি জানতে চান আগামীর ভারত কোন পথে যাবে, তাহলে এই চ্যানেলে থাকুন, কারণ দ্য টাইম অরাকল শুধু ভবিষ্যৎ বলে না, সেই সত্যটা খুঁজে বের করে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনার চোখে নতুন ভারত কি স্বপ্ন নাকি মায়াজাল।